আজকে ফিজিক্সের চাচার গলা চাইপা ধরা হবে। আরে ফিজিক্সের চাচার গলা চাইপা ধরবে এইরকম শক্তি কারোর আছে নাকি? আরে আছে। আরে কোন সে মহান ব্যক্তি? তিনি হলেন তেতুলিয়ার মহান বিজ্ঞানী আফজাল আলী। জগৎ বিখ্যাত বিজ্ঞানী নিউটনকে চ্যালেঞ্জ স্যার আইজ্যাক নিউটনের মহাকর্ষ নিউটনের সূত্রেই চলছে। বৃদ্ধ আফসারাও স্বপ্ন ছিল নতুন কিছু করার। তিনি ক্লাসিক্যাল ফিজিক্স মানে চিরায়িত বলবিদ্যায় বসে চিরায়িত বলবিদ্যারই গলা চাইপা ধরতে চায়। এক্সাম্পল স্বরূপ একটি তলোয়ার যা কিনা পৃথিবীর অনেক জিনিসই কাটতে সক্ষম, হঠাৎ করে সেই তলোয়ার মনে করলো যে আমি আমার নিজের ধার দিয়ে নিজেকে মাঝখান দিয়ে কেটে ফেলবো। বিষয়টা কেমন একটু রূপকথার গল্পের মতো হয়ে গেল না? তিনি ফিজিক্সের একমাত্র লতি চাচা। নিউটনের মহাকর্ষের সূত্রে ভুল এবং গতিসূত্রগুলোর সমস্যা আছে বলে দাবি করেন। তিনি বলেন গতিসূত্রের প্রথম সূত্রটা সত্য এবং কিন্তু এটি অসম্পূর্ণ, দ্বিতীয় সূত্রটা সত্য এবং পূর্ণতা আছে, আর 3 নম্বর সূত্র হলো কাল্পনিক। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? আমাদের এই চাচার গতিশক্তির প্রথম সূত্রটি হচ্ছে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষম গতিতে সরল পথে চলতে থাকবে। যিনারা বোঝার তিনারা মোটামুটি সেরাতেই বুঝে গেছেন। বুঝলে বোঝপাতা, না বুঝলে আমিয়া কিন্তু সেই ইনার্শিয়া যাকে ব্যবহার করে আমরা নিউটনের প্রথম সূত্র বুঝতে পারি, আবার নিউটনের প্রথম সূত্র ব্যবহার করে আমরা ইনার্শিয়া বুঝতে পারি। ইনার্শিয়া বা জড়তা হলো 3 ধরনের: ইনার্শিয়া অফ রেস্ট, ইনার্শিয়া অফ মোশন, ইনার্শিয়া অফ ডাইরেকশন। ইনার্শিয়া অফ রেস্ট হচ্ছে স্থির বস্তু চিরকাল স্থির থাকার প্রবণতা হচ্ছে ওই বস্তুর রেস্ট অফ ইনার্শিয়া, মানে একটা বস্তু স্থির আছে সে স্থিরই থাকতে চায়। দ্য নিউ চাচা দেওয়ালটিকে যতই ধাক্কা দিক না কেন দ্য নিউ চাচার বলের সাপেক্ষে দেওয়ালটির রেস্ট অফ ইনার্শিয়া বল অনেক বেশি। তাই দ্য নিউ চাচাকে বলি, ও চাচা এটা হলো রেস্ট অফ ইনার্শিয়া বা স্থিতি জড়তা। এর স্থির থাকার প্রবণতা প্রমাণ দেয়। গতীয় জড়তা। গতীয় জড়তা হচ্ছে গতিশীল বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় চিরকাল থাকতে চাওয়ার প্রবণতা। তার মানে দ্য নিউ চাচার বলের সাপেক্ষে ট্রাকের গতীয় জড়তা অনেক বেশি, অতএব ট্রাক চাচাকে সামনের দিকে ঠেলে নিয়ে চলেই যাবে, ট্রাকটিকে যতই চাচা থামানোর চেষ্টা করুক না কেন। আর চাচাকে এই ট্রাকটি যেই দিকে ঠেলে নিয়ে যাচ্ছে ওই দিকেই ঠেলে নিয়ে যাবে, এটাই হলো এর দিক জড়তা। তার মানে ইনার্শিয়া কি? ইনার্শিয়া একজন বিখ্যাত চৌধুরী সাহেবের যা ইচ্ছা সে তাই করবে। সে যদি থেমে থাকতে ইচ্ছা হয় থেমে থাকবে, চলতে ইচ্ছা হলে চলবে, এবং কোন দিকে চলবে সেটাও সে নিজেই ঠিক করবে। এটাকে পরিবর্তন করার জন্য শুধুমাত্র একটাই হাত আছে, সেটা হচ্ছে বল। তাহলে নিউটনের প্রথম সূত্রটি কি হলো? বস্তুর উপর বাইরে থেকে বল প্রয়োগ না করলে সে যেই অবস্থাতেই থাকুক না কেন স্থির থাকলে স্থির থাকবে, গতিশীল থাকলে গতিশীল থাকবে। আর যদি গতিশীল থাকে তাহলে যেই দিকে গতিশীল আছে সেই দিকেই গতিশীল থাকে। এই পর্যন্ত তো সব ঠিক আছে। দ্য নিউ চাচা এবং পরন চাচার মতামত মোটামুটি ঠিক ছিল, কিন্তু দ্য নিউ চাচা এই জায়গায় থেমে থাকেননি। তিনি এই সূত্রে আরো দিয়েছেন আমাদের শক্তির সৃষ্টি করার নতুন ফর্মুলা। আরে না না, অবাক হওয়ার কিছু নেই, শুনুন তাহলে। বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির এবং গতিশীল বস্তু সুষম গতিতে সরল পথে চলতে থাকে, এবং গতি ও স্থিতির পারস্পর্যে বা সংঘর্ষে শক্তির জন্মে বলের প্রভাবে মহাবিশ্ব সচল আছে। আপনার বুদ্ধি ভালো। চাচা আপনি কি ল অফ কনজারভেশন অফ এনার্জি চ্যাপ্টারটি পড়েছিলেন? আপনি তো এই চাচার গতিসূত্রে ভুল ধরতে যে সম্পূর্ণরূপে শক্তি নিত্যতা সূত্রে ভুল ধরে বসলেন। শক্তি নিত্যতা সূত্রে সরাসরি বলা আছে শক্তি অবিনশ্বর, শক্তির ধ্বংস বা উৎপত্তি করা যায় না। মানে আমি আবার বলছি, শক্তির ধ্বংস বা শক্তির সৃষ্টি মানে উৎপত্তি করা যায় না, শুধুমাত্র রূপ পরিবর্তন করা যায়। অবশ্য এখানে আমার একটি নিজস্ব অপিনিয়ন আছে। আজ থেকে প্রায় 1 বছর আগে আমি আমার ফিজিক্সের স্টুডেন্টদের কাছে একটি প্রশ্ন রেখেছিলাম যে শক্তি যদি শুধু রূপান্তর হয় তাহলে এই যে রূপান্তর করার জন্য যে শক্তিটা ছিল বা আছে
এটা তাহলে প্রথমে যে সৃষ্টি হলো কিভাবে? আর আমরা তো শুধু যেটা দেখতে পাই যখন শক্তি এক রূপ থেকে আর এক রূপে রূপান্তর হচ্ছে সেটা। তাহলে এই শক্তির প্রথম উৎপত্তিটা কোথায়? যে সমস্ত সায়েন্টিস্ট বিগ ব্যাং থিওরি, স্টেন্স থিওরি, পোস্ট আইনস্টাইন স্ট্যাটিস্টিক থিওরি আরো ইত্যাদি থিওরি দিয়ে আমাকে বোঝাতে চান, আমি এই সমস্তগুলো মাথায় রেখে তারপর আমার স্টুডেন্টসদের কাছে প্রশ্নটি করেছিলাম। তবে আমাদের রিসার্চ এখনো চলছে, এখনো কোনো ধরনের ক্লু আমরা পাইনি। তবে বলি চাচা, একটু কানে কানে শুনুন। আপনার যদি এই শক্তি সৃষ্টি করার নতুন ফর্মুলাটা একটুও কাজ করে তাহলে আমাদের সবার আগে জানায়, কারণ আমাদের অনেক শখ আছে। একটি ইঞ্জিন তৈরি করব এবং তাতে বসে পুরা মাল্টিভার্স ঘুরে দেখব। তোমাদের সাথে আমিও যাব। আমাদের পুরান চাচা দ্বিতীয় সূত্রটা খুব কাজের। আমার চাচারও তার ইঞ্জিন তৈরিতে কাজে লাগছে বা লাগবে, আর আমাদের তো লাগবেই। তাই চাচা চলুন একসাথে বলি, গতির দ্বিতীয় সূত্রটা সত্য এবং পূর্ণতা আছে। আল্লাহ নিচে চলুন, কথা সত্য। কোন বস্তুর উপর প্রযুক্ত বল তার ভরবেগের সমানুপাতিক, এবং বল যেদিকে ক্রিয়া করবে বস্তুর ভরবেগের পরিবর্তনের হারও সেদিকেই ঘটবে। আপনি একটা বস্তুকে যেদিকে ধাক্কা দেবেন বস্তুটি ঠিক সেদিকেই যাবে, যদি আপনার গায়ে ক্ষমতা থাকে ওই বস্তুটির জড়তা কাটানোর। আর বস্তুটির জড়তার পরিবর্তন মানে ভরবেগের পরিবর্তন ততটুকুই হবে আপনি ঠিক যতটুকু শক্তি প্রয়োগ করেছিলেন, মানে যতটুকু বল প্রয়োগ করেছিলেন। এখানে অনেক জ্ঞানী সায়েন্টিস্ট আছেন যিনারা বলতে পারেন মাছ মানে ভর কি রিলেটিভ? জি হ্যাঁ, মাছ মানে ভর রিলেটিভ। এটা অন্য একদিন দেখব। আজকে আমার চাচাদের সূত্রগুলোর একটু বিশ্লেষণ করে নিই। তাহলে মোটামুটি নিউটন চাচার দ্বিতীয় সূত্রটি কি হলো? বস্তুর উপর বল প্রয়োগের দিকে বস্তুটি যাবে, আর বস্তুটির জড়তার পরিবর্তন মানে ভরবেগের পরিবর্তন ওই বলের সমান হবে। বিশেষ দ্রষ্টব্য, আমি এখানে ঋণাত্মক কাজের কথা বলছি না। এবার নিউটন চাচার তৃতীয় সূত্র, আর সেটি হলো প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। কি ক্লিয়ার না ভেজাল আছে? প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। এই সূত্র কাল্পনিক, এই সূত্র বাস্তব সূত্র না। মিথ্যে কথা। এটা যদি বাস্তব হয় চাচা, তাহলে আসল সত্যটা কি? যে প্রত্যেক ক্রিয়ারই একটি ঘর্ষণ, বাধা এবং প্রতিক্রিয়া আছে। ঘর্ষণ, বাধা, প্রতিক্রিয়া সমান হলে বস্তু স্থিতি জড়তায় এবং বাধাহীন পথে গতি জড়তায় আপন ধর্ম পালন করে। ওই যে জড়তা ধর্ম, আপন জড়তা ধর্ম ফিরে পায় বা পালন করে। আমি বিশ্বাস করি না। আমাদের দা নিউ চাচা এখানে ঘর্ষণ এবং বাধা এই কথা দুটোকে যুক্ত করেছে, যেটা কিনা যে বস্তুটাকে বল প্রয়োগ করা হচ্ছে সেই বস্তুটা কিভাবে প্রতিক্রিয়া করবে তার নিজস্ব ব্যাপার। চাচা এটা তার নিজস্ব ব্যাপার। ফাইনালি এবার আসি আমাদের এই চাচার মহাকর্ষের উপরে। দুইটা বস্তুর মধ্যকার আকর্ষণ বল এদের ভরের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্ততা। দেখুন মহাবিশ্বের দুইটি বস্তুর মধ্যে যে আকর্ষণ বল, এই আকর্ষণ বল কোথা থেকে আসে? কেন পৃথিবী আমাদের সবাইকে, পৃথিবীর সকল বস্তুকে তার কেন্দ্রের দিকে টানে? তার কারণ এই সূত্রের মধ্যে লুকিয়ে আছে। দেখুন, এ একটা M1 বস্তু, একটা M2 বস্তু। যেহেতু এরা বস্তু, তাহলে এদের কিছু না কিছু ভর অবশ্যই থাকবে, আর এদের ভরের গুণফলের সমান হবে এদের ভালোবাসার পরিমাণ মানে আকর্ষণের পরিমাণ। আর এরা দুইজন একে অপরের কাছ থেকে যত বেশি দূরে থাকবে তত বেশি এদের ভালোবাসার পরিমাণ মানে আকর্ষণের পরিমাণ কমবে বর্গ আকারে। তার মানে মোটামুটি দুটি বস্তু কাছাকাছি থাকলে তাদের মধ্যকার আকর্ষণ বল কাজ করে, এটাই বোঝাতে এই সূত্র ব্যবহার করা হয়, যা আমাদের নতুন চাচা বলেছে ভুল। জাগর করতে দেখতেছি মহাকর্ষ বল ভ্রান্ত, এটা কোনো সত্যিই না। এবার আমরা মেনে নিলাম যে আপনি সঠিক, ইনি ভুল। তার মানে আজকে আমি চাঁদকে ক্লাব দিব আর বেঁচে যাব। পুরাতন চাচার কথা ভুল, আমি আর মরবো না।
আরে দাঁড়ান এক্সপ্লেনেশনের কথাটা একটু শুনুন। দেখুন তো, মহাকর্ষের টানে যদি প্রত্যেকটা বস্তুকে নিচের দিকে টানবে, তাহলে কেন এখানে একটি বল উপরে এবং অপর বল নিচে আসলো? পানির ভিতরে থাকলে কি একটি বল উপরে এবং অপর বল নিচে আসবে? মহাকর্ষের টান কি এক জায়গায় এই একজনের জন্য ভারী বস্তুটার জন্য কাজ করে, পাতলা বস্তুটার জন্য করে না? এমন তো হতে পারে না যে সূত্র একজনের জন্য কাজ করছে অন্যজনের জন্য করে না। তাহলে তো অবশ্যই নিউটনের সূত্রের ভুল আছে। ও যা বলছে সব মিথ্যা কথা। বলছিলাম কিনা চাচা, আমার আর্কিমিডিস চাচার কথা কি স্মরণ ছিল না যখন আপনি এই এক্সপ্লেনেশনটা করেন? চাচা যে এই সমস্যার সমাধান অনেক আগেই দিয়ে গেছেন। তিনি বলেন কোন বস্তুকে পানির ভেতর নিমজ্জিত করলে অপসারিত পানির ওজনের সমান হয় ওই বস্তুর হারানো ওজন। চলুন শেষবারের মতো আমার আর্কিমিডিস চাচার সূত্রটি হজম করে ফেলি। দেখুন, এই বিকারে যখন বস্তুটিকে দেওয়া হচ্ছে তখন এই বস্তুটি পানিতে জায়গা দখলের কারণে কিছু পানিকে উপরের দিকে ঠেলে দিচ্ছে। এই পানির ওজন হবে ওই বস্তুর হারানো ওজনের সমান। মানে হলো বস্তুটিকে পানি উপরের দিকে ধাক্কা দেবে, আর বস্তুটি যদি সম আয়তনের পানির চেয়ে পাতলা হয় তাহলে সম্পূর্ণ ডুবতে পারবে না। এটাই মূলত ঊর্ধ্বলব্ধি বল বা প্লাবতা বলে, যেটি আমার চাচা আর্কিমিডিস জানিয়েছেন। তার মানে চাচা পৃথিবীর মধ্যাকর্ষণ টান সবাইকে এক চোখেই দেখে, একজনকে দেখে আরেকজনকে। আর এই জন্য তো আমরা কোনো বস্তুর ওজন করতে পারি, আর এটা হয় পৃথিবী কোনো বস্তুকে তার কেন্দ্রের দিকে কত জোরে টানছে তার উপর নির্ভর করে, মানে মধ্যাকর্ষণ বলের উপর নির্ভর করে। আমাদের এই চাচা একটা গন্ডগোল পাকিয়েছেন নিউটন চাচার মহাকর্ষের সূত্র ও গতির প্রথম সূত্রের ভিতর। নিউটনের অধিকর্ষ বল এবং নিউটনের গতিসূত্র, এই দুটোর ভিতরে দ্বন্দ্ব দেখা যায়। গতি প্রথম সূত্র সত্য হলে মহাকর্ষ সূত্র অটোমেটিক বাতিল, মিথ্যা। চাচায় এত গন্ডগোল পাকানোর কিছু নেই। নিউটন চাচা নিজেও জানতো না যে কেন মহাবিশ্বের দুইটা বস্তু একে অপরকে আকর্ষণ করে, কিভাবে করে। পরবর্তীতে ফিজিক্সের ফুফা আলবার্ট আইনস্টাইন স্পেস টাইম কার্ভেচার নামের একটি থিওরি দেন এবং তাতে দুইটা বস্তুর মধ্যকার আকর্ষণ বল কেন তৈরি হয় সেটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে শুধুমাত্র। কিন্তু এখন পর্যন্ত দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বল এটা কেন অনুভব হয় এর কোনো সঠিক এক্সপ্লেনেশন পাওয়া সম্ভব হয়নি। কেন হয়নি বা কেমন হওয়া উচিত ছিল এটা আমরা অন্য একদিন দেখব। আজকে এই পর্যন্তই। তবে এটা আমার পদার্থবিজ্ঞান বিষয়ক প্রথম ভিডিও। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু অনুপ্রেরণা দিয়েন, যাতে করে আমরা একসঙ্গে জ্ঞান অনুসন্ধানের পথে বিজ্ঞানের সাথে যাত্রা শুরু করতে পারি এবং সেখানে দেখতে পারি বিজ্ঞান কি বলে আর কিভাবে বলে। আর যদি কোনো জায়গায় ভুলভ্রান্তি হয়ে যায় তাহলে অবশ্যই একটু গাইডলাইনের প্রত্যাশী। তারপরেও আমার জানতে বা অজান্তে চাচা আপনার অথবা আমার দর্শকের কাছে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে প্রস্তুত থাকেন, এরকম ভুল আবার হবে, কারণ শতকরা 30 থেকে 50% আবিষ্কার এই ভুল থেকে হয়েছে।